বলেছি সেটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের কিছু এই যে একটা মল্লযুদ্ধ আমরা বলেছি অনেক ক্ষেত্রে, এইটা আপনার মূল আসল আলাপ থেকে কিছুটা এটা রাজনৈতিক টানাপোড়েন বা এটা নির্বাচন কেন্দ্রিক কিছু হিসাব নিকাশ আসন নিয়ে দর কষাকষি এইসব দিকে চলে যাচ্ছে। আমাদের মূল পয়েন্ট হচ্ছে দেখুন নির্বাচন, আমরা বলেছি যে গণভোটটা যদি আগে হয় তাহলে ভালো হতো, কিন্তু এইটা গভর্নমেন্ট ডিসিশন নিবে যে এই গণভোটটা করার মতো সময় এবং প্রস্তুতি গভর্নমেন্টের আছে কিনা। সো যদি গণভোট নির্বাচনের দিনই হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি না, কিন্তু আমরা বেটার হয় মনে করি যদি আগে হয়ে গেলে কিছু ইস্যু রিজলভ হয়ে যেত। সো আমরা এইটাকে প্রাইমারি ফোকাসে রাখছি না, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে এক নোট অফ ডিসেন্ট। আচ্ছা আপনি শেষ করুন আপনার এই গণভোট নিয়ে একটা প্রশ্ন। নোট অফ ডিসেন্টের ব্যাপারে সলিউশনটা কি হয়, কারণ কিছু কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট, এক আপার হাউস এবং আপার হাউসে পিআর, সেকেন্ড হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, এই দুটো বিষয়ে আমরা কোনো রকম সুরাহা না হলে একটা মৌলিক সংস্কার একটা বড় জায়গা বাদ থেকে যাচ্ছে। তার পাশাপাশি দুদক পিএসসি এগুলোতে নিয়োগের বিষয়টা তো আছেই। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই গণভোটটার এই যে জুলাই যে আদেশটা হবে, আদেশের যে এই আদেশটা কে দিবেন, এটা কি রাষ্ট্রপতি দিবেন নাকি এটা গণভ্যুত্থানের যেই মানুষের জনমানুষের অভিপ্রায়ে যে ক্ষমতায় আসীন হয়েছেন বা দায়িত্বে আসীন হয়েছেন ডক্টর ইউনূস তিনি দিবেন? আমরা বলছি এটা ডক্টর ইউনূসের দেওয়া প্রয়োজন। গণভোট কবে হবে এটা অনেক পরের কোশ্চেন, মানে প্রায়োরিটির হিসেবে এটা আপনি থার্ড বা ফোর্থে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নোট অফ ডিসেন্টের বিষয়টি আমরা যেভাবে বলেছি ঐকমত্য কমিশনের সুপারিশ বিকল্প 1 অনুযায়ী সরকারের আদেশটা দেওয়া উচিত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটা আদেশটা ডক্টর ইউনূসের দেওয়া উচিত। এখন গণভোট নিয়ে আচ্ছা আমার প্রশ্ন হলো যে গণভোট হলে নির্বাচন হবে কিনা, গণভোট যদি আগে হয় তাহলে জাতীয় নির্বাচন হবে কিনা, এটার বিবেচনার মানে জাতীয় নির্বাচন কিন্তু একটা আলোচনা আছে, মানে জাতীয় নির্বাচন কেন হবে না, মানে গণভোট আগে হলে জাতীয় নির্বাচন তো হতেই হবে। এবং নির্বাচনের ব্যাপারে আমরা অলরেডি নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি, নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম, নমিনেশন আমরা বিক্রি করছি। সো মানে সেইটা প্রসেসে আমরা ঢুকে গেছি। আমরা চাই নির্বাচন হোক এবং আমরা মনে করি যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছু মিলিয়ে নির্বাচন হওয়াটা প্রয়োজনীয়, কারণ এই সরকার আসলে অনেক ক্ষেত্রেই এমন একটা দুর্বল সরকারে পরিণত হয়েছে যে আমাদের সার্বিকভাবে উত্তরণের জন্য একটা নির্বাচন প্রয়োজন। কিন্তু তার আগে সংস্কারের যে প্রশ্নগুলো, এই সংস্কারের প্রশ্নগুলো তো আপনি বাতিল রাখতে পারবেন না, কারণ সরকারের বেসিক ম্যান্ডেট কি ছিল? 3টা, সংস্কার, বিচার এবং নির্বাচন। আপনি সংস্কার এবং বিচারটাকে তো মানে ভুলে গেলে চলবে না। সো সংস্কারটা এনশিওর করতে হবে। এই জায়গায় আমার কিছু একটু কয়েকটা বিষয় যেহেতু ভাইরা বলেছিলেন একটু রেসপন্স করা প্রয়োজন। এক হচ্ছে ছোট্ট করে বলি যে অগ্নি সন্ত্রাসের ব্যাপারটা আসলে আমি বিএনপিকে ইন্ডিকেট করতে চাইনি। 14-15 সালে আমরা এরকম শুনতাম যে বিএনপি মহাসচিবের নামেও নাকি বাস পোড়ানোর মামলা রয়েছে। আমরা তো বিশ্বাস করতে পারি না যে উনি এই কাজে যুক্ত হবেন। ঘটনাটা হচ্ছে ওই সময়ে আমরা শুনতাম যে বিএনপির পক্ষের অনেকে বলতেন যে অনেক সরকারি এজেন্সির মাধ্যমে এরকম কাজগুলো করা হতো, অনেক মানুষ মারা গিয়েছিল, ওই মানুষগুলোর হত্যার কি বিচার হয়েছে? হয় নাই। এবং দেখেন ওই যারা দায়ী তাদের বিচার হয়েছে, হয় নাই। এদের ব্যাপারটা এড়িয়ে যায় বাংলাদেশের মানুষ, কেননা ওই যে পলিটিক্যাল পার্টিগুলা, কেননা এই বিচারে করে তারা আসলে ওই যে স্টেটের কিছু মানে গুরুত্বপূর্ণ অংশ বা শক্তিশালী অংশের সাথে কোনো রকম ফাইটে যেতে চায় না, যেটা আমরা মনে করি জরুরি। কেননা আপনার বিচার প্রপারলি সবার হওয়া ছাড়া আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ বলি বা রাষ্ট্র হিসেবে আমাদের আত্মশুদ্ধিটা হবে না। সেকেন্ড বিষয় হচ্ছে যে দেখুন এই যে একটা কথা বলা হয় অনৈক্য, মানে আমার মনে হয় যে বা আমার বিশ্বাস যে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সবার এখন ঐক্য আছে। যে আওয়ামী লীগ যদি মানে সম্ভব না আওয়ামী লীগের পক্ষে, জনগণই মানে রাজনৈতিক দলগুলো যদি হাত গুটিয়ে বসেও থাকে জনগণই আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। জনগণ যেভাবে হচ্ছে কোন রাজনৈতিক দলের ডাকের অপেক্ষায় ছিল না গত জুলাইয়ে, ঠিক একই সাথে আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এখনো ন্যূনতম একটা ঐক্য দেখছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাদের ভোট ব্যাংক কোন দিকে যাবে, এটা নিয়ে যদি তলে তলে খেলা চলে সেই সুযোগটা তো আওয়ামী লীগ পাবে। এই জায়গায় প্রশ্নটি হচ্ছে আপনি কিভাবে চাইছেন। যেমন ধরুন আমরা অনেক জায়গায় এরকম শুনছি যে ওই জামাতের নেতারা ওনারা স্থানীয় জায়গায় যে বলছেন যে বিএনপির ওনারা মামলা বাণিজ্য করছে, আপনাদেরকে আমরা সিকিউরিটি দেবো, আপনারা এলাকায় এসে ঠিকঠাক মতো বসবাস করেন, এরকম কথা যেমন শুনছি। সেটা কাউন্টার দিতে হয়তো এখন আমরা শুনছি যে এই যে ভুয়া মামলাগুলো হয়েছে এই মামলাগুলো তুলে নেওয়া হবে। এগুলো করে যেটা হচ্ছে যে আমরা আসলে কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম ধরুন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হোক, যে যারা আওয়ামী লীগের গুরুতর অপরাধী তাদের বিচার হতে হবে, যেটা অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে অপরাধের মাত্রা অনুযায়ী। সেকেন্ড হচ্ছে যারা হয়তো আওয়ামী লীগ করেছে, ছোটখাটো অপরাধে ছিল বা আওয়ামী লীগের সাথে থাকাটাই তো এক পর্যায়ে একটা অপরাধ হয়ে গিয়েছিল জুলাই আগস্টে, তারা বলুক যে আসলে আমি আওয়ামী লীগের এই অপরাধের জন্য লজ্জিত, অনুতপ্ত এবং আওয়ামী লীগের এই অপরাধের দায়ভার আমি নিতে চাই না, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে নিজের মর্যাদা নিয়ে বসবাস করতে চাই। আমাদের এর ফলে যেটা হতো যে একটা সময় তো একটা বড় দল ছিল আওয়ামী লীগ, তাদের সাথে এক ধরনের রিকনসিলিয়েশন বাংলাদেশের বাকি নাগরিকদের হতো। কিন্তু এই যে মামলা বাণিজ্য এবং এইটা নিয়ে যে রাজনীতি, এগুলোর কারণে আমরা ওই প্রক্রিয়ায় যেতে পারিনি। এটা একটা দুঃখজনক বিষয়। এটা জাতি হিসেবে আমাদের ইউনিফাইড হওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরের বিষয়টা হচ্ছে
আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এর আগে আমরা দেখেছি একে অপরের বাসার সামনে গেলে ঢুকতে দিত না, আলোচনা হতো না, এগুলো নিয়ে আমাদের এত আফসোস। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ আছে, সেটাকে আপনারা মানে আমাদের অনেকে ফ্রেমিং করেন তলে তলে নেগোসিয়েশন। যেটা বললেন যে বৃষ্টি আসনের জন্য বিএনপির সাথে যোগাযোগ করছে, আবার রাতে। আমি এই প্রসঙ্গে আসছি। সো বিষয়টি হচ্ছে যে একটা সময় তো আমরা শুনেছি যে রাজনৈতিক প্রতিপক্ষরা ওই আওয়ামী লীগ মুসলিম লীগের বিরুদ্ধে যখন সমাবেশ করতো, পরে দুপুরবেলা এসে বা মুসলিম লীগ নেতার বাসায় হয়তো শেখ মুজিবুর রহমান লাঞ্চ করেছেন, এরকম গল্প তো আমরা শুনেছি। এইটাকে রাজনৈতিক সৌহার্দ্যের একটা চিহ্ন হিসেবে দেখা হতো। আপনার এখন রাজনৈতিকভাবে পরস্পরের সমালোচনা হবে, সমালোচনা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো লাইনটা ক্রস অনেকে করে ফেলেন বা অনেকে লাইনটা একটু পুশ করেন, কিন্তু তার মানে যদি আপনার কথা বলা বলি মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, ওই রাজনৈতিক পরিবেশ তো আমরা চাই না। সেই পরিবেশ সবাই প্রত্যাশা করবে, কিন্তু যদি আলোচনাটা হয় কয়টা সিট দেওয়া হবে, কয়টা সিট পাবে, কোথায় কি পাবে, এই অভিযোগ যখন হয় তখন সেই সৌহার্দ্য না থাকাই ভালো। এই জায়গায় হচ্ছে আসলে বিষয়টা কি, মানে দেখুন প্রথমত বলুন। আচ্ছা, হ্যাঁ, প্রথমত পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ নেগোসিয়েশন। সো যদি আমি ধরে নেই যে কোনো দলের সাথে, আমরা তো পরিষ্কারভাবে বলেছি যে আমরা বিএনপি এবং জামাত দুই দলের পক্ষ থেকেই আমাদের কাছে মানে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন আমরা চুজ করতে হচ্ছে যে আমরা আসলে কোন দিকে হাতটা বাড়াবো। সো এখন যদি আমাদের সাথে কারো কোনো আলোচনা হয়, এই আলোচনা কি মানে গোপন তো নাই, এই আলোচনাটা সামনে আসছে, তার মানে এটা তো হিডেন কোনো আন্ডারস্ট্যান্ডিং না। আমরা যদি কারোর সাথে জোটে যাই ঘোষণা দিয়েই যাব, আমরা যদি জোটে না যাই সেটাও ঘোষণা দিয়ে হবে। এবং এই বাংলাদেশে বর্তমানে যেই একটা স্বাধীন গণমাধ্যমের জায়গা রয়েছে, যেভাবে করে ওই যে ধরুন বিভিন্ন খবর আসছে, অনেক মানে ভুল খবরও বের হয়ে আসছে, এরকম কিছু হলে লুকানো থাকবে না। তো আমি মনে করি আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই যে কাদেরের স্ট্যাটাসের কথা আসলো, তার মানে আমাদের এনসিপির ভিতরে বা এনসিপি সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে ইনার পার্টি ডেমোক্রেসির যে একটা চর্চা রয়েছে, এবং যদি অনেক ক্ষেত্রে দলের নেতাদের ব্যাপারে অনেক পারসেপশন মিডিয়ার মাধ্যমে তৈরি হয় যে তারা হয়তো বিএনপির সাথে কি কোনো আলাপ আলোচনা করছেন, সেটা সমালোচনাও কোনো একজনের এনসিপি সমর্থকের ওপেনলি করার সুযোগটি রয়েছে। এখন এটা হয়তো ধরুন একটু যারা একটু সিনিয়র, যারা অনেকে যাদেরকে বুমার বলে আর কি, ধরেন ওনাদের কাছে একটু আনইউজুয়াল, কারণ এটা ইনার ফোরামে ওনারা করতেন, এখন জেনজিরা এটা হচ্ছে ফেসবুকেই হয়তো করে ফেলে, সরাসরি বলে ফেলে। এইটা যেটা হয় যে দলকে সঠিক লাইনে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। আর শেষ বিষয়টি যেটি হচ্ছে, দেখুন এই যে নির্বাচন পেছানোর যে আলাপটা আসছে, একটা বিষয় দেখতে হবে যে ওই ঘটনাটা ঘটলে বেনিফিশিয়ারি কারা হয়। সো এইখানে খুব পরিষ্কার যে নির্বাচন না হলে সবচেয়ে বেশি বেনিফিট আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগের বিহীন একটা নির্বাচন হয়ে গেলে বাংলাদেশে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ডেমোক্রেটিক্যালি একটা জায়গা থেকে। সেটা আওয়ামী লীগের একটা প্রসঙ্গ, কিন্তু এখন যারা সক্রিয় দল, এদের মধ্যে সক্রিয় দলের মধ্যে দেখুন আমরা দেখি যে বর্তমানে অবশ্যই সরকারে তো সকল পক্ষের স্টেক এবং তাদের মধ্যে একটা স্টেক নিয়ে কম্পিটিশনও চলে, মাঝে মধ্যে আমরা দেখি ডক্টর ইউনূসের কাছে চলে যায় বিভিন্ন দল, কিন্তু এর বাইরে আমরা দেখি যে জামায়াতে ইসলাম তারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি, তাদের ইতিহাসে সবচেয়ে বেশি প্রশাসনের নৈকট্য বোধ করছে। সো যদি এইভাবে হিসাব করতে হয় যে কারা বেনিফিশিয়ারি, সেই ক্ষেত্রে বলবো যে এই সরকার যত বেশি সময় থাকবে, বিএনপির তো স্বপ্ন হচ্ছে যে ওনারা মনে করছেন যে, যদিও আমি মনে করি এই স্বপ্নটা আসলে দুঃস্বপ্নে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে ওনাদের দিক থেকে, যে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সংসদে যাবেন, কিন্তু বিএনপি তো আশা করে যে আপনারাও ফলাফল জানেন, আমরা ফলাফল জানি না, কিন্তু আমাদের যে অ্যাসেসমেন্ট পরিস্থিতি, আমাদের অ্যাসেসমেন্ট, আশঙ্কাটা আপনাদের দিক থেকে, শান্ত ভাই বা ওই ভাইয়ের দিক থেকে বা হেলাল ভাইয়ের দিক থেকে হতে পারে, আমাদের দিক থেকে এটা একটা অ্যাসেসমেন্ট, যেটি হচ্ছে যে বিএনপি মনে করে তারা সরকারে যেতে চায় পারে। কিন্তু আপনার জামায়াতে ইসলামী তারা তো আসলে এখন যেই ক্ষমতা চর্চা করছে, তারা যে ইলেকশন হয়ে গেলে সেই চর্চার করার সুযোগটা কমে আসতে পারে। ওনাদের ক্ষেত্রে হচ্ছে ওনাদের ক্ষেত্রে হয়তো নির্বাচনটা না হলে বেনিফিট হতে পারে। কিন্তু যেটা বলছি যে দেখুন, এই অনেকেই তো অনেক কথা বলছেন। আজকে আমরা বিএনপির শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেভাবে পুরো জুলাই ঐকমত্য কমিশনের আলোচনাকে বাদ দিয়ে দিতে চাচ্ছেন, আর জামায়াতে ইসলামী যেভাবে হচ্ছে এই যে মানে এই সময়ে এসে মাঠে শক্তি প্রদর্শন করছে, আসলে 5 দফা দাবিটা আসলে নামে আছে, শক্তি প্রদর্শন করছে, এই পুরো প্রক্রিয়া নির্বাচনকে বানচাল করতে পারে এবং এই দুই দলের টানাপোড়েনের কারণেই নির্বাচন বানচাল হলে হতে পারে। অসংখ্য ধন্যবাদ।